জিমি আমি যেটা বলছিলেন যে তারা কোন চিন্তা থেকে ন্যূনতম যোগ্যতা স্নাতক এবং নবম গ্রেডে বেতনের কথা সুপারিশ করেছেন, আপনি কি মনে করেন যে এই বিষয়টা আমি দুই ভাগে দেখি। একটা হলো আপনি যখন সাংবাদিকের সুরক্ষার কথা বলেন তখন আমার কাছে যেটা বলে, একটা হলো যে তার নিরাপত্তা, যে একজন সাংবাদিক যে পরিবেশে কাজ করেন, যেমন তার আইনি নিরাপত্তা দরকার, তার আইনি সুরক্ষা দরকার, যেটা কমিশনও বলেছে। আমরা বহুবার কিন্তু বলার চেষ্টা করেছি যে আমাদের সংবিধানে বাক স্বাধীনতা আছে। আইনি সুরক্ষা তো দুটো হতে পারে, একটা ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার ক্ষেত্রে, আর একটা আর্থিক। না আমি আসছি, দুটোতেই আসছি। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে সংবিধানে আপনাকে বলা আছে, স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু একই সঙ্গে অনেকগুলো আবার বিধিনিষেধও সেখানে রাখা আছে। আবার অনেক সময় আমরা উল্লেখ করেছি, যদিও কমিশন সুইডেনের সংবিধানের কথা উল্লেখ করেছে, কিন্তু আমাদের আরও বড় উদাহরণ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনী, যেখানে প্রেসকে আপনার ওই ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে। আমরা জেনেছি যে ভারতের সংবিধান রচনার সময় এরকম বিতর্ক উঠেছিল, তারা শেষ পর্যন্ত ওই দিকে যাননি। তো কমিশন সম্ভবত আমার ভুল না হলে সুপারিশ করেছে যে সংবিধানে একটা 39 অনুচ্ছেদ কিছু সংযোগ এবং একটা সুরক্ষা, এই আলোচনা কিন্তু এটা খুব ভালো হয়েছে। দেখেন, এটা অধিকার প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন করেছে, আমরা যাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেছে, আমরাও দীর্ঘদিন বলেছি যে যতক্ষণ সংবিধানে আপনি তার সুরক্ষার বিষয়টা না দেবেন ততক্ষণ পর্যন্ত তো সে অন্য সুরক্ষাগুলো কাজে লাগাতে পারবে না। আর একটা আমার যেটা মনে হয় ভবিষ্যতে আলোচনায় উঠবে, সেটা হচ্ছে সাংবাদিকের কাজকে ক্রিমিনালাইজ না করা। এখন সে যদি ফৌজদারি কোনো অপরাধ করে সেটা আলাদা কথা, কিন্তু এটাকে আমরা খুব জোর দিয়েছি, কিন্তু তার লেখার ব্যাপারে এটা সাংবাদিকতা একটা কাজের মধ্যে, কারণ সে তো কাজটা করছে জনগণের জন্য, রাষ্ট্রের জন্যই কাজটা করছে, রাষ্ট্রের পক্ষ হয়ে কাজটা করছে, কোনো একটা দুর্নীতি বের করার চেষ্টা করছে, অনুসন্ধান করছে। এই অবস্থায় আপনি তাকে হাত করা পরিয়ে হাজতে ঢুকাতে পারেন না। আমি যিনি বলছি না যে সে ফৌজদারি অপরাধ করলে তাকে ফৌজদারি অপরাধী বলা হবে না, সে যদি তার ব্যক্তিগত কাজে কোনো ইয়েতে হয়ে থাকতে পারে অবশ্যই ফৌজদারি। ইভেন সে যদি এই কাজ করার ক্ষেত্রেও যদি রাষ্ট্র বিরোধী কাজ করে থাকে অবশ্যই সে ফৌজদারিতে চলে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত না, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত না। এবং এটাকে যুদ্ধাবস্থার কথা একটা বলা হচ্ছে যে এটা সহজ কথা, সেই সময় এটা বিবেচনা চলতে পারে রাষ্ট্রদ্রোহিতার ইস্যুগুলো, আদারওয়াইজ অন্যান্য শান্তিপূর্ণ সময়ে সেটা। এটা একটা জিনিস হলো যে আমাদের এখানে আপনার বাস্তবতাটা কি করে, একজন সাংবাদিক কতভাবে হুমকি পান, তার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, তাকে ফোনে হুমকি দেওয়া, আপনি জানেন এরকম 10-12 রকমের, আপনি যদি ইন্ডেক্স গুলো দেখেন যে এই হুমকিগুলো সে পেয়ে থাকে, এই হুমকিগুলো গুম করা স্থানীয় সংবাদপত্রের ক্ষেত্রে আরো প্রকট। আমরা যখন গবেষণার ক্ষেত্রে দেখেছি, তারা কথা বলেছে, আমরা যদি অঞ্চলে বলি, আপনি দক্ষিণাঞ্চলে যে খুনগুলো হয়েছে, যে সাংবাদিক মারা গেছেন, এখনো তার বিচার হয়নি, সো কালচার অফ ইম্পিউনিটি সেখানে কাজ করে। আপনি এক ধরনের তাদেরকে ছেড়ে দিচ্ছেন যে না, সাংবাদিক মারা গেলেও মেরে ফেললেও তার কোনো কিছু হয় না, এবং সে প্রবল চাপের মধ্যে থাকে, তাকে আপনি কি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে বলবেন, এটা একটা দিক। না, সাগর রনি মারা গেল আজকে কত বছর হয়ে গেল, 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয়নি, এবং এটা 100 কতবার জানার উপরে আমি সেটা বলছি পিছিয়ে আছে। তার মানে কি সাংবাদিক মারলে কোনো কিছু যায় আসে না, হয় না, এটাই তো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ফলে আপনি যে সুরক্ষা বলছেন এটা একটা দিক, আর একটা দিক যেটা আপনি বলছেন যে আপনার যদি সেই সার্ভিস বেনিফিটস না থাকে, এটা তো একটা সার্ভিস। তো আমাদের কি ঘটে, আমি যদি ঢাকার বাইরে যাই, আপনি অধিকাংশ স্থানীয় সংবাদপত্রে কি আপনি পার্ট টাইম সাংবাদিক, আর ফুল টাইম হয় আপনাকে ব্যবসা করতে হয়, না হলে চাষাবাদ করতে হয়, না হলে অন্য কোনো চাকরি করতে হয়। মালিকরা তাদেরকে বিজ্ঞাপন কালেক্ট করার জন্য বলে, এবং এটাই তার প্রধান কাজ। আরো ভয়াবহ উদাহরণ আছে, আপনি কোন রকম একটা কার্ড বিক্রি করে দিচ্ছেন, আপনি একটা ক্যামেরা দিচ্ছেন, এগুলো ক্যামেরাও না, শুধু কার্ডটা দিয়ে বলে যে এবার তুমি তোমার মতো করে চলো। এই আলোচনা ধরুন খুব অশোভন হয়ে ওঠে। এটা তো স্থানীয় সংবাদপত্রের ক্ষেত্রে এখন আর এটা করা যাবে না শামীম ভাই, এখন এটা ওপেন আপ হতে হবে, কারণ আমরা 1400 মানুষের কাছে গেছি, তারা কিন্তু তাদের এই ভুক্তভোগী, তারা প্রত্যেককেই তারা বলছে, তারা এটা বলেছে আপনি প্রয়োজনে বন্ধ করে দেন, আমার দরকার নেই, আমি বেকার হতে রাজি আছি, কিন্তু আমি শুধুমাত্র একটা কার্ড নিয়ে চাকরি করতে রাজি না, আমি বিজ্ঞাপন কালেক্ট করব না, আমি সাংবাদিকতা করব, এটা আমাকে মানুষ কিন্তু বলেছে। যে আলোচনাটা আসতে চেয়েছিল, মানে অশোভন এই অর্থে বলছে যে আমরা আলোচনাটা লুকিয়ে রাখতাম, আমরা করতাম না, আমরা লুকিয়ে, কিন্তু বাস্তবে ঘটে, বাস্তবে এটা ঘটে প্রতিটা ক্ষেত্রে, এটার কোনো মানে ইয়ে হয় না। আপনারা কমিশনে যেমন পেয়েছেন, আমরাও একই কথা বারবার পাচ্ছি বছর পর বছর। তা আপনি যে জায়গায় ছিলেন, যে তাকে আমাদের এখন মূল ইস্যুটাতে আসেন, ওয়েস বোর্ড ফেল করে গেছে, এই যে 8ম ওয়েস বোর্ড বলেন, 9th ওয়েস বোর্ড বলেন, এটা কোনোভাবে কাজে লাগানো গেল না, হাতেই গোনা কয়েকটা সংবাদপত্র ওয়েস বোর্ড দেয়, বাকিরা বোধহয় কেউ কেউ তৃতীয় চতুর্থ আছে কিনা, একটা বা দুইটা এরকম। তো সেক্ষেত্রে ওয়েস বোর্ডটা একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা এখন এমন হচ্ছে বিলোপের পথে আমরা যাচ্ছি। এরকম এই বিলোপের পথে যদি যান, একটা বিকল্প তো আপনাকে বলতে হবে, এবং কমিশন যেটা দিয়েছে একটা প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে আমারও ক্রিটিক্যাল অবজারভেশন আছে যে অন্য একটা সাপেক্ষে এটা বলাটা ঠিক কিনা, কিন্তু আমি যেটা বুঝি যে তাকে অন্যান্য সার্ভিস বেনিফিটের যা যা প্রাপ্য, যেমন সেটা শ্রম আইনে পড়ুক, যেখানে এবং স্থানীয় সাংবাদিকের ক্ষেত্রে হয়তো আরেক রকম দিতে হবে, যে কিন্তু একটা জায়গায় যে আমরা যে রিস্ক অ্যালাউন্সের কথা বলছি, এই রিস্ক অ্যালাউন্স কিন্তু অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে উঠেছে, ঢাকার একরকম রিস্ক অ্যালাউন্স, সেটা জীবনযাপনের ক্ষেত্রে, কিন্তু আমি তো মনে করি যে যেখানে আরো ঝুঁকিপূর্ণ, জীবনের উপরে ঝুঁকি, শরীরের উপরে ঝুঁকি, হুমকি আসে, সেখানেও তাকে রিস্কের ব্যাপারটা তাকে অ্যাসেস করা